অডিও কথনে সবাইকে স্বাগতম। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের উপন্যাস অবগুণ্ঠন। উপন্যাসটি আমি ৫টি পর্বে ভাগ করে পড়ছি। প্রথম ৩টি পর্ব আমি আগেই পড়েছি এবং আপলোড করেছি। আজকের পর্বের ডেসক্রিপশন বক্সে আমি সেই ৩টি পর্বের লিঙ্কও দিয়ে দিচ্ছি। আজকে আমি পড়ছি উপন্যাসটির ৪র্থ পর্ব। শুরু করছি তাহলে। বড় রাস্তার মোড়ের সিগারেটের দোকানটাও ঝাঁপ ফেলেছে। গতকাল কমল রায় ফোনে বলেছিলেন, আমার পাড়ায় আসুন, দেখে বুঝতেই পারবেন না এই শহরে লকডাউন চলছে। সব দোকান খোলা, বাজারে গিজগিজ করছে লোক, আর পাড়ার রাস্তায় চলছে টেনিস বলে ফুটবল প্রতিযোগিতা। হা হা হা। ক্লাবের অনেকেই বলে লোকটা বেশি কথা বলে। যারা বেশি কথা বলে তারা বাজে কথা বলতেই অভ্যস্ত হয়। বড় রাস্তায় বাস ট্যাক্সি তো বটেই, প্রাইভেট গাড়িও যাচ্ছে না। বাজারের সামনে এসে সুজন দেখলো বেশ কিছু স্কুটার আর সাইকেল দাঁড়িয়ে আছে গেটের সামনে। বাজারের ভেতর দাঁড়িয়ে কেউ চিৎকার করে বলল, 11টায় বাজার বন্ধ হয়ে যাবে, যা নেওয়ার তাড়াতাড়ি কিনে নিন। কিছু লোক কেনাকাটা করছে, মাছের দোকানগুলো বন্ধ। যে 3টে দোকানে মাংস বিক্রি হয় সেগুলোও বন্ধ। তাদের সামনে দাঁড়িয়ে যখন কি করবে ভাবছে সুজন, একজন চিড়িঙ্গে চেহারার লোক কাছে এসে বলল, এখন কাটা মাংস পাবেন না স্যার, দোকান বন্ধ হয়ে গিয়েছে, তবে খুব যদি ইচ্ছে করে তাহলে ব্যবস্থা করে দিতে পারি। কিভাবে? কতটা মাংস নেবেন স্যার? 500। না স্যার, পাবেন না। মুখ ঘুরিয়ে নিল লোকটা। ঠিক আছে, কতটা নিলে পাওয়া যাবে? একটা 3 কেজি ওজনের বাচ্চা খাসি আছে, মাথা ভুঁড়ি বাদ দিলে প্রায় 2 কেজি হয়ে যাবে। মাংসের দামে নিয়ে যান, মাথা ভুঁড়ি ফ্রি। লোকটার কথা শুনে মাথা নাড়ল সুজন। না না, অত মাংস আমার দরকার নেই, 2জন তো লোক। 2জন তো কি হয়েছে, রেখে খাবেন। এই মাংস ফ্রিজে রাখলে 10 দিন দিব্যি টাটকা থাকবে। কাতলার মোড়ো নিশ্চয়ই খেয়েছেন, খাসির মোড়ো খেয়ে দেখুন, জীবনে ভুলতে পারবেন না। ওটা তো ফ্রিতেই পাচ্ছেন। লোকটার কথা শেষ হতেই একটু দূরে দাঁড়ানো টাক মাথা একটা লোক গলা তুলে বলল, এই যে ভাই, আমাকে খাসিটা দেখাও তো, আমি নেব, অবশ্য যদি জ্যান্ত হয়। সঙ্গে সঙ্গে শিরিঙ্গে লোকটা চলে গেল লোকটার পাশে। জ্যান্ত মানে? তিড়িং তিড়িং করে লাফাচ্ছে। বাজারের পেছনে আছে, লকডাউন তো, সামনে আনতে পারছি না। চলুন। লোকটিকে নিয়ে শিরিঙ্গে চলে গেল। মাংস নিতে পারলো না বলে খারাপ লাগার বদলে বেশ আনন্দ হলো সুজনের। বাজারের সামনে দাঁড়িয়ে সুজনের মনে হলো, বহু বছর পরে লহমা তার কাছে এত আবদার করে খেতে চেয়েছে। বাড়ি ফিরে ওকে হতাশ করতে একদম ইচ্ছে করছে না, কিন্তু মাংস তো চাইলেই পাওয়া যাবে না। কোনো রকমে যদি কমল রায়ের পাড়ায় চলে যাওয়া যেত, তাহলে কচি খাসির মাংস কিনে এনে দুপুরে জব্বর এনজয় করতে পারত। এটা ভাবা মাত্র বেশ উৎসাহ বোধ করলো সে। দাদা, তাড়াতাড়ি বাড়ি চলে যান, জোর ধরপাকড় হচ্ছে। চাপা গলায় কথাগুলো বলে এক যুবক পাশের গলিতে ঢুকে গেল। সঙ্গে সঙ্গে কমল রায়ের প্রসঙ্গ মাথা থেকে উড়ে গেল। দ্রুত বাড়ির পথে পা চালালো সুজন। নিরাপদে বাড়িতে পৌঁছে বেল বাজালে ভেতর থেকে লহমার গলা ভেসে এলো, যাচ্ছি বাবা, যাচ্ছি। দরজা খুলতেই চমকে গেল সুজন। দুটো হাত দুদিকে বাড়িয়ে লহমা এক মুখ হাসি নিয়ে বলল, কেমন দেখাচ্ছে আমাকে? খুব ভালো, গদগদ হয়ে বলল সুজন। সাদা শর্টসের ওপর লাল গেঞ্জি পরেছে লহমা। এই পোশাকে ওকে কোনোদিন দেখেনি সুজন। মুখে হাসি জড়িয়ে লহমা বলল, মেয়ের জন্য কিনেছিলাম, এমন কনজারভেটিভ, নিতেই চাইল না, পড়েছিল তাই। দাও। হাত বাড়ালো লহমা। দুদিকে মাথা নাড়ল সুজন, পাইনি। গলগল করে বেলুনের মতো বাতাস যেন বেরিয়ে গেল। লহমার মুখের চেহারা এমন হলো যে তাকাতে না পেরে চোখ সরিয়ে নিল সুজন। এক ঝটকায় সোজা হয়ে দাঁড়িয়ে অদ্ভুত একটা শব্দ নাক দিয়ে বের করে হনহনিয়ে ভেতরে চলে গেল লহমা। প্রতিক্রিয়া দেখে খুব নার্ভাস হয়ে সুজন ভেবে পাচ্ছিল না তার কি করা উচিত। ধীরে ধীরে ভিতরে ঢুকে দরজা বন্ধ করতেই লহমার গলা কানে এলো, অসম্ভব, তুই যাই বলিস, আমার পক্ষে আর অ্যাডজাস্ট করা সম্ভব নয়। ওপাশের কথা শোনার সুযোগ নেই। নিঃশব্দে কয়েক পা এগিয়ে সুজন দেখল লহমার শোয়ার ঘরের দরজা বন্ধ, কিন্তু তার উত্তেজিত গলার স্বর স্বচ্ছন্দে শোনা যাচ্ছে।
একটা চেয়ার টেনে নিঃশব্দে বসে পড়ল সুজন। শোন, তুই তোর বাবার হয়ে একদম ওকালতি করবি না। কলকাতায় চেষ্টা করলে হাতির দাঁত পাওয়া যায়, আর এই তো সামান্য মাটন। একটা বাজারে পাওয়া না গেলে আরেকটা গেলে পারতো। এই তো একটু আগে আমাদের অফিসের দেবেন বাবু ফোন করেছিলেন, উনি তো আজ বাজারে গিয়ে পাঁঠার মাংস পেয়েছেন। না না, আমাকে তুই আর বোঝাতে আসিস না, ওই ইচ্ছে করেই নিয়ে আসেনি। একটু থেমে মেয়ের কথা শুনে লহমা বলল, এটা তো খুব সিম্পল। আমি বড় মুখ করে খেতে চেয়েছি, না আনলে আমাকে জব্দ করা হবে, তাই। মেয়ে কি বলল তা শোনার উপায় নেই। সেটা যে লহমার মনোপুত হলো না তা পরের কথায় বোঝা গেল। ঠিক আছে, আমি যা বলি তাই তুই মানতে পারিস না। আমারও হয় দুর্মতি, কেন যে তোকে বলতে যাই। রাখছি। শোনা মাত্র উঠে দাঁড়ালো সুজন। তারপর পকেট থেকে মোবাইল বের করে ওটাকে বন্ধ করে দিয়ে নিজের ঘরে চলে এলো। টান টান হয়ে বিছানায় শুয়ে সে ধীরে ধীরে খুব শান্ত হয়ে গেল। এতক্ষণ যে রাগ মাথাচাড়া দিচ্ছিল তা বিছানায় শোয়ার পর কেমন ভাবে মিইয়ে গেল তা সে নিজেই বুঝতে পারল না। ক্রমশ তার মনে হলো একসময় লহমার কথায় আচরণে বিস্তর ছেলেমানুষি ছিল। তাদের মতপার্থক্যের কারণে জগৎ আলাদা হয়ে যাওয়ায় সেই ছেলেমানুষি রুক্ষতার আড়ালে চাপা পড়ে গিয়েছিল। গতকাল আচমকাই সেই আড়ালটা সরে যাওয়ায় বিয়ের বছরের সময়টায় ফিরে গিয়েছিল লহমা। তার আবদার সে রাখতে পারেনি বলে ওর অভিমান হতেই পারে। পাশের ঘরের দরজা খোলার আওয়াজ কানে এলো। তারপরেই লহমার গলার শক্ত স্বর ভেসে এলো, মেয়ে ফোনে পাচ্ছে না, ন্যাকামি করে ফোন বন্ধ করে রাখার কোনো দরকার নেই। তারপর আবার দরজা বন্ধের আওয়াজ হলো। সুজন ফোন সচল করে মেয়ের নম্বরে ফোন করে বলল, বল। তুমি ঠিক আছো তো বাবা? মেয়ে জিজ্ঞেস করল। হ্যাঁ রে, বলল সুজন, তুই চিন্তা করিস না। ফোনটা বেজে উঠতেই বিরক্ত চোখে তাকালেন শরৎচন্দ্র। বাঁ হাতে যন্ত্রটা তুলে জানান দিতেই শ্যালক বঙ্কিমচন্দ্রের গলা কানে এলো। কেমন কাটছে দিন? চমৎকার, নিস্তেজ গলায় বললেন শরৎবাবু। সে কি, শুনলাম আপনি মুখ গোমড়া করে শুয়ে আছেন। হাসি ভেসে এলো। যাকগে, আমি আপনার উপকার করার জন্য ফোনটা করলাম। কথা বলার ইচ্ছে হলো না। তিনি জানেন কিছু না বললে তার এই বড় শ্যালক ফোন রাখবে না। তাই বললেন, বাহ, খুব ভালো। আপনার বিলিতি স্টক শেষ হয়ে গেছে? প্রায়। সত্যিই তো, জোগান না থাকলে কতদিন আর চলবে? বঙ্কিমচন্দ্র বলল, যাকগে, প্রায় যখন বললেন তখন আজ নয় কাল যদি প্রয়োজন হয় তাহলে লজ্জা না করে জানাবেন। কিন্তু মুশকিল হলো কি জানেন, যোগান কম অথচ চাহিদা প্রচুর, তাই হু হু করে দাম বেড়েই চলেছে। লাগবেই যখন তখন 2-3 দিন পরে বেশি দাম দিয়ে কেনার কি দরকার? স্টকে রেখে দিন। বঙ্কিমচন্দ্র গম্ভীর গলায় বলল। একটু ইতস্তত করেও শেষ পর্যন্ত জিজ্ঞাসা করলেন শরৎচন্দ্র, কি জিনিস? আপনার তো হুইস্কি ছাড়া চলে না। ইম্পেরিয়াল ইয়েলো খেলে পার্থক্য বুঝতে পারবেন না। এখন যদি নেন তাহলে 750 বোতল মাত্র 600 টাকায় পাবেন। কাল দেখবেন ওটা 700 হয়ে যাবে। বঙ্কিমচন্দ্র বলল, 750 বোতল মানে? 1 লিটারের কম থাকে। জীবনে কখনো ওই নিম্নমানের হুইস্কি খাননি শরৎচন্দ্র। শুনেছেন ওই ধরনের মদে স্পিরিটের গন্ধ বেশ তীব্র। অতি কম আয়ের মাতালরা ওই মদ খায়, কারণ তার বেশি দাম দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। সেই মদের দামও 600 হয়ে গেছে। নিশ্চয়ই ব্ল্যাকে বিক্রি হচ্ছে। কি হলো, কিছু বলুন। আরে আপনি তো আমার মতো বাংলু খেতে পারেন না, ইজ্জতে বাঁধবে, গিলতেও অসুবিধে হবে। ইম্পেরিয়াল ইয়েলো খেলে প্রথম 2-3 ঢোক একটু কষ্ট হবে, কিন্তু তারপরে দেখবেন স্কচ হুইস্কির সঙ্গে কোনো পার্থক্য নেই। হাসল বঙ্কিমচন্দ্র। অসম্ভব। আরে দাদা, বিয়ের কয়েক বছর পরে স্ত্রী কতটা সুন্দরী তাই নিয়ে কজন স্বামী মাথা ঘামায়? হ্যাঁ, তাই কি না? ঠিক আছে, আগে 1 বোতল টেস্ট করে দেখি। তাহলে ঠিকানাটা লিখে নিন। লোকটার নাম শিবনাথ। ওকে আমার নাম বললেই পেয়ে যাবেন। দোকান নয়, বস্তির ঘর। সে কি, ওখানে গিয়ে নিয়ে আসতে হবে নাকি? এনে দেওয়ার লোকের বড়ই অভাব। ঠিকানা লিখুন। গড়গড় করে শিবনাথের ঠিকানা বলে দিল শ্যালক, যা হাঁটা পথে মিনিট 25 দূরে। ফোন রেখে দেওয়ার 10 মিনিট পরেও মনস্থির করতে পারলেন না শরৎচন্দ্র।
কেবলই মনে হচ্ছিল লোকের কথা ছেড়ে দিলেও নিজেকে কি জবাব দেবেন। তার এতকালের ভাবনা চিন্তা জীবনযাপনের সঙ্গে দেশি মদ লক্ষ মাইলের মধ্যে আসতে পারে না। আজ বড় শালকের কথায় নিজেকে নামিয়ে নেবেন। কথায় বলে অভাবে স্বভাব নষ্ট। তিনি নিজের ভাব স্বেচ্ছায় নষ্ট করবেন? বিছানায় পাশ ফিরে শুয়েছিলেন শরৎচন্দ্র। স্ত্রীর গলা কানে এলো, হোমা, তুমি এখন শুয়ে আছো? শরৎচন্দ্র জবাব দিলেন না। কথা বলতে ইচ্ছে করছিল না। তাহলে কি খাওয়া দাওয়া করে বেরোবে? স্ত্রী এগিয়ে এলেন দুপা। বেরোবো? কে বলল? দাদা ভাই। বেরোবে কিনা এখনো ঠিক করিনি। দেখো, তবে দাদা ভাই বলল গেলে নিজে যেও, বলরামকে পাঠিও না। কারণ? দাদা ভাই বলল তুমি গেলে কেউ বুঝতে পারবে না, বলরাম গেলে সবাই বুঝে ফেলবে। আমি তো দাদা ভাই নিজে থেকে না বললে কোনো কারণ জিজ্ঞেস করি না, তাই জিজ্ঞাসা করিনি কি বুঝতে পারবে। স্ত্রী বলল। আর কিছু? খুব বিরক্ত হলেন শরৎচন্দ্র কথাটা শুনে। হ্যাঁ, তুমি যখন যাবেই তখন আমার জর্দার 2টো কৌটো নিয়ে এসো। আমার স্টকে মাত্র একটা কৌটো আছে। এই লকডাউন কবে শেষ হবে জানি না তো। ফুরিয়ে গেলে খুব কষ্টে পড়ব। ঠিক আছে? কথাগুলো বলার পর মুখ ঘুরিয়ে ঘর থেকে বেরিয়ে গেল স্ত্রী। কিছুক্ষণ পর শরৎচন্দ্রের মনে হলো ওই জর্দা না এনে দিলে স্ত্রী ঘ্যান ঘ্যানানি শুরু করবে। এ কথা ঠিক, তার স্ত্রীর চাহিদা তেমন কিছু নেই। ওই জর্দাটা এই পাড়ার দোকানে পাওয়া যায় না, তাই তাকে এনে দিতে বলে। আর যদি জর্দা আনতে যেতেই হয়, তাহলে ওর দাদার বলা ঠিকানা থেকে 2টো বোতল নিয়ে আসতে আর অসুবিধে কোথায়। ঘড়ি দেখলেন শরৎচন্দ্র। সকাল 11টা। এখন রওনা হলে বড়জোর ঘন্টাখানেক লাগবে ওই ঠিকানা থেকে ঘুরে আসতে। তার মানে বেলা 12টা। খুব জোর 12:30টার মধ্যে ফিরে আসতে পারবেন। বেরোবার আগে কাঁধে ঝোলানো শান্তিনিকেতনী ব্যাগটা নিয়ে নিলেন শরৎচন্দ্র। হাতে ঝুলিয়ে মদের বোতল নিয়ে আসতে কি পরিণতি হতে পারে তা তিনি অনুমান করতে পারেন। আমি আসছি বলে দরজা খুলতে স্ত্রীর গলা কানে এলো, 2 কৌটো এনো কিন্তু। রাস্তা শুনশান। পাশের বাড়ির জানালায় দাঁড়ানো ভদ্রলোক চেঁচিয়ে বললেন, আজ এ পাড়ায় একজনের ধরা পড়েছে, বাইরে না গেলেই পারতেন। কথাগুলো কানে এলে অস্বস্তি হলো। এই লোকটার সঙ্গে শরৎচন্দ্রের আলাপ নেই। এক পাড়ায় থাকলেও শরৎচন্দ্র বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে, আবার গাড়িতে ফিরে বাড়ির মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেন। এখন এই লোকটার কথার জবাব দিলে গায়ে পড়া লোকটা আরও 5টা কথা বলে ঘনিষ্ঠ হতে চাইত। ফুটপাতের একটা ধার ঘেঁষে হনহনিয়ে হাঁটতে লাগলেন শরৎচন্দ্র। জানালা দরজা বন্ধ হওয়া বাড়িগুলোর সামনে রাস্তার কুকুরও বসে নেই। 3-3টে মোড় পেরিয়ে এলেও পুলিশের ভ্যান চোখে পড়ল না। এভাবে চললে অনেক আগেই শিবনাথ নামক লোকটার বস্তির বাড়িতে পৌঁছে যাবেন। ভেতরে ভেতরে আবার অস্বস্তিটা চাগারও দিল। আজ অবধি কখনো তিনি কোনো বস্তির ভেতরে ঢোকেননি। সেখানে গিয়ে বাড়ির নম্বর বলতে হয় কিনা তা শ্যালক বলে দেয়নি। এমনভাবে কথা বলেছে যাতে মনে হয়েছে ওই শিবনাথকে সবাই চেনে। 15 মিনিটের মাথায় শ্যালকের বলা শিবনাথের ঠিকানায় পৌঁছে গেলেন শরৎচন্দ্র। বস্তির সামনে একটা চায়ের দোকানের পাশে বয়স্ক মানুষজন গুলতানি করছে। বাচ্চারা গলির ভেতর চিৎকার করে ক্রিকেট খেলছে। শরৎচন্দ্র মনে হলো লকডাউন আইনের কথা এখানকার মানুষ শোনেনি। আর জোর করে সেটা শোনাতে পুলিশও লাঠি উঁচিয়ে তেড়ে আসেনি। একজন নিরীহ চেহারার প্রৌঢ়কে একলা পেয়ে শরৎচন্দ্র জিজ্ঞাসা করলেন, আচ্ছা ভাই, শিবনাথের বাড়ি কোথায়? প্রৌঢ় এই প্রশ্নের জবাব না দিয়ে ঘাড় ঘুরিয়ে চিৎকার করলেন, ওহে শিবনাথ, তুমি দেখো তোমার লোক এসেছে। দোকানের পাশে বসে আড্ডা দেওয়া লোকগুলোর মধ্যে থেকে একজন উঠে এলো। কি ব্যাপার? আপনি শিবনাথ? জিজ্ঞেস করলেন শরৎচন্দ্র। আগে হ্যাঁ, কে পাঠিয়েছে? বঙ্কিমদা আপনার কথা আমাকে বলেছে। হো, একটু আগে বঙ্কিমদা ফোন করেছিলেন। কি নাম? খুব খারাপ লাগলেও নিজের নাম বললেন শরৎচন্দ্র। ঠিক আছে, 2টো তো দিন, 800 টাকা। 800? হ্যাঁ, প্রতি ঘন্টায় দাম বেড়ে যাচ্ছে। আপনি বঙ্কিমদার ভগ্নিপতি বলে কালকের দামে দিচ্ছি। নিয়ে যাবেন কিসে? ও, ব্যাগ নিয়ে এসেছেন? ওটাও দিন, ওর মধ্যেই নিয়ে আসবো। টাকা গুনে ব্যাগ নিয়ে বস্তির ভেতর ঢুকে গেল শিবনাথ। চায়ের দোকানের পাশে বসা লোকগুলো তার দিকে হাসি মুখে তাকিয়ে আছে দেখে শরৎচন্দ্র উল্টো দিকে মুখ করে দাঁড়ালেন। একটু বাদে শিবনাথ ব্যাগটা নিয়ে ফিরে এসে বলল, নিন, চলে যান।
ওরা যে দেখছে, কোনো প্রবলেম হবে না তো? বললেন শরৎচন্দ্র। হাসল শিবনাথ। ঠিক ধরেছেন, 200 টাকা দিয়ে যান, মুখ বন্ধ করে দেব ওদের। বলতে বলতে হাত পাতল শিবনাথ। আরো 200? অবাক হয়ে বললেন শরৎচন্দ্র। এটার সঙ্গে মালের দামের কোনো কানেকশন নেই দাদা। এটা শান্তি ট্যাক্স বলে ভেবে নিন, তাহলে কোনো সমস্যা থাকবে না। আবার হাসল শিবনাথ। ইচ্ছের বিরুদ্ধে বেড়ে ওঠা ক্রোধকে সামাল দিতে দিতে শিবনাথের হাতে দুটো 100 টাকার নোট গুজে দিয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে দ্রুত হাঁটতে শুরু করলেন শরৎচন্দ্র। চায়ের দোকান পেরিয়ে বড় রাস্তায় এসে তার মনে হলো এতক্ষণ জলের নিচে ডুবেছিলেন, এখন ওপরে মুখ তুলে বুক ভরে বাতাস নিতে পারছেন। কাঁধের সুদৃশ্য কাপড়ের ব্যাগটিকে এখন খুব ভারী বলে মনে হচ্ছে, তবে ব্যাগ মজবুত আছে, ছিঁড়ে যাবে না। এখন স্ত্রীর জর্দার কৌটো কিনতে হবে। তিনি নিজের নেশার জন্য মদ কিনতে এত দূরে হেঁটে আসতে পারলেন, অথচ স্ত্রীর জন্য জর্দা কিনতে পারবেন না। কোনো মদের দোকানের সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে মদ আছে কিনা জিজ্ঞাসা করতে বাঁধবে, কিন্তু যে কোনো দোকানে গিয়ে জর্দা চাইলে কেউ ফিরেও তাকাবে না। কিন্তু রাস্তার দুপাশের সব দোকান বন্ধ। খানিকটা উল্টো দিকে হেঁটে শরৎচন্দ্রের চোখে 3 ভাগ ভেজানো পান সিগারেটের দোকান পড়তেই তিনি এগিয়ে গেলেন। একজন প্রৌঢ় মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করল, সিগারেট? না। জর্দা আছে ভাই? জর্দা? না না, পান নেই যে জর্দা পান দেব। পান চাই না, শুধু জর্দা। কি জর্দা আছে? দূর মশাই, আমরা আলাদা জর্দা বিক্রি করি না। জর্দা যা আছে তা পানের সঙ্গে মিশিয়ে বিক্রি করা হয়। পানই তো নেই, জর্দা দেব কি করে? প্রৌঢ় মাথা নাড়ল। ভাই, আমি পান খাই না, শুধু জর্দা পেলেই হবে। শুধু জর্দা বিক্রি হয় না? প্লিজ দাদা, যা দাম লাগবে নিন, অনুনয় জানালো শরৎচন্দ্র। লোকটা খুব অবাক হলো। তারপর আড়াল থেকে একটা কৌটো বের করে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, এই দোকানে ছেলে বসে, পান ছাড়া জর্দা ওকে বিক্রি করতে দেখিনি। এই কৌটো খোলা হয়নি। 400 টাকা দিন, তাড়াতাড়ি করুন। 400? হতভম্ব হয়ে গেলেন শরৎচন্দ্র। লকডাউনের বাজারে যে মালটা পাচ্ছেন তাই ঢের। বাধ্য হয়ে টাকা দিয়ে কৌটো নিলেন শরৎচন্দ্র। কৌটোর গায়ে হিন্দি লেখা ছাপানো কাগজটা সাঁটা, দামও হিন্দিতে লেখা হয়েছে। পড়ার চেষ্টা করে হাল ছেড়ে দিয়ে কৌটো ব্যাগে ভরে বাড়ির পথ ধরলেন শরৎচন্দ্র। এই জর্দা কি স্ত্রী খাবে? মাথা নাড়লেন তিনি। এই মদ কি তিনি খান? অভাবে পড়লে মানুষ কি না করে। তার কি এখন নাক উঁচু করে চলা মানায়? করোনা একটা আঁচড় কাটলেই তার সঙ্গে একটু আগের বস্তির পাশের চায়ের দোকানের গায়ে বসে থাকা গেঞ্জি গায়ের লোকগুলোর কোনো পার্থক্য থাকবে না। পকেটের মোবাইল বেজে উঠতেই সোজা হয়ে শরৎচন্দ্র দাঁড়ালো। যন্ত্রটা বের করে কানে চেপে হ্যালো বলতেই বড় শালার গলা শুনতে পেলেন। পাওয়া গিয়েছে? প্রথমবার গলা থেকে শব্দ বেরোলো না, দ্বিতীয়বার হ্যাঁ বলতে পারলেন। যাক, আমার খুব মুখ থাকলো। দাম একটু বেশি নিয়েছে বোধহয়, কিন্তু জিনিস একদম খাঁটি দেয়। শরীর খারাপ হবে না, বঙ্কিমচন্দ্র বলল। আর কিছু? কথা শেষ করতে চাইলেন শরৎচন্দ্র। ও হ্যাঁ, আপনার কাছে একটা ইনফরমেশন চাইছি। বঙ্কিমচন্দ্রের কথায় কোনো শব্দ উচ্চারণ করলেন না শরৎচন্দ্র। শুনতে পেয়েছেন? গলা তুলল বঙ্কিমচন্দ্র। হ্যাঁ, শুনছি। আচ্ছা, করোনা পজিটিভ হলে তো এখন বিভিন্ন হাসপাতালে ভর্তি করছে। ওষুধ বের হয়নি, তবু কি চিকিৎসা হচ্ছে ভগবান জানেন। কিন্তু যারা মারা যাচ্ছে তাদের মৃতদেহ নাকি পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে না। বেশ উত্তেজিত বঙ্কিমচন্দ্রের গলার স্বর। আমি ঠিক জানি না। আমার কাছে শুনুন আপনি। পা থেকে মাথা কাপড়ে মুড়ে একবারে সেটা আত্মীয় স্বজনদের একজনকে দেখিয়েই নিজেরা সৎকার করে দিচ্ছে। কোথায় কিভাবে করছে তা কাউকে জানাচ্ছে না। কথাটা কি ঠিক? ব্যাপারটা অবিশ্বাস্য বলে মনে হলো শরৎচন্দ্রের। বললেন, তা কি হয়? আমি জানি না, কথাটা কানে এলো বলে জিজ্ঞাসা করলাম। আমার তো বউ ছেলে মেয়ে নেই যে কাঁদতে কাঁদতে মুখাগ্নি করতে পারবো না বলে আক্ষেপ করবে, তাই এ নিয়ে চিন্তাও করছি না। হাসল বঙ্কিমচন্দ্র। আচ্ছা, রাখছি। ধন্দে পড়ে গেলেন শরৎচন্দ্র। ব্যাপারটা ঠিক কী ঘটছে তা কে বলতে পারে? তিনি মারা গেলে তার দেহ কোথায় কিভাবে পোড়াচ্ছে তা স্ত্রীকে না জানিয়ে পুড়িয়ে দেবে, তা কি হয়?
একটা হুইসলের আওয়াজ কানে আসতেই রাস্তার দিকে মুখ ফিরিয়ে শরৎচন্দ্র দেখলেন একটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, পাশে একজন অফিসার। আঙুল নেড়ে কাছে আসতে বললেন তিনি। কোথায় যাচ্ছেন? জিজ্ঞাসা করলেন ভদ্রলোক। বাড়ি যাচ্ছি, কাছেই বাড়ি। ব্যাগে কি আছে দেখি? সংকুচিত হলেন শরৎচন্দ্র। এটা এমন কিছু নয়, মানে 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 না করে মালটা দেখান তো। হাত নাড়লেন অফিসার। কিচ্ছু করার নেই। তবু আবেদনের ভঙ্গিতে শরৎচন্দ্র বললেন, অভাবে স্বভাব নষ্ট। বুঝতেই পারছেন, সস্তার জিনিস তাই নিয়ে যাচ্ছি। লজ্জা লজ্জা ভঙ্গিতে একটা বোতলের অর্ধেকটা ব্যাগ থেকে বের করলেন শরৎচন্দ্র। কি ওটা? কয়েক পা এগিয়ে এসে নাক কোচকালেন অফিসার। ছি 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 ছি, এ তো দেশি, বাংলা মদ। আপনি এই জিনিস খান? গত মাসে বাংলু খেয়ে 7 জন দেহ রেখেছে, জানেন না? আগে এসব আমার জন্যে নয়, বেমালুম মিথ্যে বললেন শরৎচন্দ্র। বাড়িতে বৃদ্ধ কাকা আছেন, কালী পুজো করেন রোজ। তখন কারণ বাড়ি দেবীকে না দিলে নাকি ওর পুজো সম্পূর্ণ হয় না। ভালো কারণ বাড়ি কোথায় পাবো বলুন? তাই দেশি নিয়ে এলাম। কাকাবাবু বুঝতেই পারবেন না। হাসলেন শরৎচন্দ্র। হো, আপনি তো আজব পাবলিক। চেহারা দেখে এই ক্লাসের লোক বলে মনে হয় না। যান, হাওয়া হন। লাঠি নাড়লেন অফিসার। নিরাপদে বাড়িতে ফিরলেন শরৎচন্দ্র। খাওয়ার ঘরে দাঁড়িয়ে গলা তুলে ডাকলেন, ভাগ্য ভালো তোমার, একটা দোকানেই ছিল, নিয়ে যাও। স্ত্রী বেরিয়ে এলো। হোমা, আমি তো 2টো আনতে বলেছিলাম। একটা পেয়েছি তাই এনেছি, বাইরে কি অবস্থা তা তো জানো না। হে মা, এটা কি? জর্দা, 400 টাকা পার কৌটো। ধুর। কৌটোর মুখ খুলে ঘ্রাণ নিয়ে মুখ বিকৃত করল স্ত্রী। ইস, ছি 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 ছি, তোমার গলায় ছুরি বসিয়ে দিয়েছে। এই জর্দা কোনো ভদ্রলোক মুখে দিতে পারবে না। এর দাম 400 টাকা? মিথ্যে কথা। আমি মিথ্যে বলছি? শোনো, এরপরে তোমার এইসব নেশার জিনিস কিনে আনতে হলে নিজের দাদাকে বলবে। আমি যা পেয়েছি তাই এনেছি। আমি কি জর্দা খাই যে কোনটা ভালো কোনটা মন্দ তা বুঝবো? শরৎচন্দ্র নিজের ঘরে চলে গেলেন। আমার জন্য কিছু আনতে হলেই তুমি ইচ্ছে করে বুঝবে না, কিন্তু নিজের নেশার জিনিস বেশ গুছিয়ে পছন্দ করে তো এনেছ। স্ত্রীর গলার শেষ দিকে একটু কান্নার স্বর মিশল। মেজাজ খারাপ হয়ে গেল শরৎচন্দ্রের। এই সময় ফোন বাজলো। ফোনের দিকে তিনি তাকালেন না। বেজে বেজে সেটা বন্ধ হয়ে গেল। ঘড়ির দিকে তাকালেন তিনি। 1টা বাজে। নিজেকে শান্ত করার চেষ্টা করলেন তিনি। তারপর স্নান সেরে খাওয়ার টেবিলের চেয়ার টেনে বসলেন। রোজ এই সময় স্ত্রী খানিকটা দূরে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে তার খাওয়া দেখে। আজ এলো না। শেষ বিকেলে ঘুম থেকে উঠে ব্যাগ থেকে 2টো বোতল বের করে দেখলেন শরৎচন্দ্র। দেশি মদ এত পাতলা তা কে জানত। টেবিলের নিচে বোতল 2টো রেখে মনে পড়ল, দুপুরে যে ফোনটা এসেছিল সেটা কে করেছিল তা দেখা হয়নি। তখন মেজাজ এমন খারাপ হয়ে গিয়েছিল যে ওই মোবাইলটা তুলে দেখার ইচ্ছেটাও চলে গিয়েছিল। এখন দেখলেন শরৎচন্দ্র, পরমানন্দ। কানা ছেলের নাম পদ্মলোচন রাখার প্রবণতা মানুষের আছে, কিন্তু বাংলায় এত নাম থাকতে এই লোকটির নাম যে কেন ওর মা বাবা পরমানন্দ রাখতে গেলেন তা তারাই জানেন। শরৎচন্দ্র বোতাম টিপলেন। বেশ কিছুক্ষণ পরে গলা শোনা গেল। হ্যালো। ওহো, আরে আপনি দুপুরবেলা কি নিদ্রা দিচ্ছিলেন? হ্যাঁ, এখন তো কিছু করার নেই, বললেন শরৎচন্দ্র। তা ঠিক, তবে শুনুন, আরো খারাপ সময় আসছে, খুব খারাপ সময়। তাই যতটা সম্ভব স্টক বাড়িয়ে রাখুন। মিসেসকে বলুন চাল ডাল নুন তেল মশলা আরো 2-3 মাসের জন্য স্টক করতে। আর আপনি হাসিটা খুব খারাপ লাগলো। পরমানন্দ ট্রাভেল এজেন্ট, বিরাট অফিস। তা তো বটেই। কোনো দরকার ছিল? শরৎচন্দ্র জিজ্ঞাসা করলেন। আমার নয়, আপনার দরকার আছে কিনা জানতে ফোন করেছিলাম। ব্ল্যাক লেভেল 200 টাকা প্লাসে একজন 5টা বোতল ছেড়ে দিচ্ছিল। শুনে আপনার কথা মনে পড়তেই ফোন করেছিলাম। পরমানন্দ বলল। ব্ল্যাক লেভেল তার প্রিয় ব্র্যান্ড, তাই সঙ্গে সঙ্গে উৎসাহী হয়ে উঠলেন শরৎচন্দ্র। কিন্তু তৎক্ষণাৎ জিভে অদ্ভুত শব্দ করে পরমানন্দ বললেন, দুপুরে ট্রেন স্টেশন ছেড়ে চলে গেল আর আপনি এখন এলেন ট্রেন ধরতে।
আপনাকে না পেয়ে আরেকজনকে ৩০০ টাকা এক্সট্রা বলতে লাফিয়ে এসে নিয়ে গেলেন। কি আর করা যাবে? আচ্ছা। কথাগুলো শোনার পর নিঃশব্দে ফোন কেটে দিলেন শরৎচন্দ্র। সেই রাতে যখন গোটা পৃথিবীটা একদম চুপচাপ, তখন এক প্লেট কাজু বাদাম টেবিলে রেখে নিয়ে আসা দুটো বোতলের একটা নিয়ে বসলেন শরৎচন্দ্র। সকালে লক্ষ্য করেননি, এখন করলেন। বোতলটাও খুব সাধারণ মানের। তার গায়ে যে ছাপা কাগজ সাঁটা, সেটাও খেলো। বোতলের মুখে একটা ছিপি ঢোকানো। সেটা টেনে খুলতেই বিকট গন্ধ ধক করে নাকে লাগলো। লাগতেই মনে হলো অন্নপ্রাশনের ভাত বেরিয়ে আসবে। এই দুর্গন্ধযুক্ত তরল পদার্থ কোনো মানুষ গলা দিয়ে নামাতে পারে? কিন্তু কথাটা মনে পড়ল, ২-৩ ঢোক খাওয়ার পর এই দুর্গন্ধ সহ্য করা যায়। কিন্তু শরীর এত গোলাচ্ছে যে। শরৎচন্দ্রকে বাথরুমে যেতে হলো। সামান্য জল ছাড়া তেমন কিছুই বেরোলো না মুখ থেকে। ফিরে এসে বোতল দুটোকে খাটের তলায় ঢুকিয়ে রেখে তিনি আলমারি খুলে শেষ স্কচের বোতল বের করে দেখলেন, আজই এর শেষ রাত। আমেরিকা এবং ইউরোপে তীব্র গতিতে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। হাজার হাজার মানুষকে এমন নিঃশব্দে মরে যেতে ডাক্তার কোনো দিন দেখেননি। এ অদৃশ্য শত্রুর সঙ্গে লড়াই করার কোনো ক্ষমতা এখনো পর্যন্ত মানুষের আয়ত্তে আসেনি। নিচু আওয়াজে টিভির খবর শুনছিলেন ডাক্তার। মাঝে মধ্যে টিভির পর্দায় লেখা ফুটে উঠছে, কোন দেশে কত মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, কত মানুষ মারা গিয়েছে, কজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। পরিসংখ্যান দেখে বড় শ্বাস ফেললেন ডাক্তার। গত রাতে বিখ্যাত ডাক্তার সুবিনয় সেনের ইন্টারভিউ এই চ্যানেলে দেখানো হয়েছিল। সেই ইন্টারভিউ এখন আবার এলো স্ক্রিনে। ডাক্তার সেন বললেন, প্রথমে আমি ৭০ পেরিয়ে যাওয়া নাগরিকদের অনুরোধ করব, তারা যেন কিছুতেই বাড়ির বাইরে না যান। এই ভাইরাসের সহজ শিকার হচ্ছেন ওই বয়সের মানুষগুলো। টিভি বন্ধ করলেন ডাক্তার। উঠে বসতে গিয়ে অস্বস্তি হলো। স্পষ্ট বুঝতে পারলেন শরীরে স্বাভাবিকের চেয়ে বেশি উত্তাপ রয়েছে। কাল থেকেই তার গলায় ব্যথা রয়েছে। এখন ঢোক গিলতে বেশ অস্বস্তি হলো। আর দেরি না করে এখনই পরীক্ষা করানো উচিত। করোনা ভাইরাস শরীরে প্রবেশ করলে যে প্রতিক্রিয়া হয়, তার সঙ্গে উপসর্গগুলো মিলে যাচ্ছে। স্ত্রীর দিকে তাকালেন ডাক্তার। নিশ্চিন্তে ঘুমোচ্ছেন তিনি। মৃত্যুর সঙ্গে লড়াই করে কোনো রকমে ফিরে এসেও তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করছেন। মাঝে মধ্যে যেটা মনে হতো, আজ এই ভোরে সেটাই মনে এলো। তিনি এই পৃথিবীতে না থাকলে তার স্ত্রী কিভাবে বেঁচে থাকবেন? ওর বোন আছে, বোনের স্বামীও ভালো মানুষ, কিন্তু তাদের বাড়িতে গিয়ে থাকতে চান না স্ত্রী। বলেন, আমি এখানেই ভালো আছি। একা থাকবেন কি করে? স্ত্রীর মুখের দিকে তাকাতেই ভদ্রমহিলার ঠোঁট ঈষৎ কেঁপে উঠল। ডাক্তারের মনে হলো স্বপ্ন দেখে মানুষ বোধহয় এভাবেই হাসে। বাথরুমে যেতে গিয়ে কাশি এলো। সেটা সামলাতে সময় লাগলো। হাঁপাতে লাগলেন ডাক্তার। কি হলো? তোমার কি হলো? পিছন থেকে স্ত্রীর গলা ভেসে এলো। কাশতে কাশতে একটা হাত তুলে স্ত্রীকে থামাতে চাইলেন ডাক্তার। তারপর টয়লেটে ঢুকে মুখ হাত ধুয়ে তোয়ালেতে মুছতে মুছতে বাইরে বেরিয়ে এসে বললেন, এমন কিচ্ছু নয়। ততক্ষণে স্ত্রী বিছানার পাশে রাখা একটি লাঠির উপর ভর করে স্বামীর পাশে এসে বললেন, দেখি। স্বামীর গলা কপালে হাত রেখে চমকে উঠলেন তিনি। হে কি, তোমার গায়ে তো বেশ জ্বর, এতক্ষণ আমাকে বলনি কেন? এ কিছু নয়, একটা প্যারাসিটামল খেলেই ঠিক হয়ে যাবে। স্ত্রী চোখ ছোট করে তার দিকে তাকিয়ে আছেন দেখে হাসার চেষ্টা করে ডাক্তার বললেন, কি হলো, কি দেখছো? শুনেছি মহাপুরুষদের ক্ষেত্রে ইচ্ছা মৃত্যু সম্ভব। তারা যা করতে চান তা করার স্বাধীনতা ঈশ্বর তাদের দিয়েছেন। সাধারণ মানুষ স্বইচ্ছায় মরেও যেতে পারে না, তাকে আত্মহত্যা করতে হয়। কিন্তু আমি আত্মহত্যা করতে চাই না গো। স্ত্রী অদ্ভুত গলায় বললেন। বলার সময় তার চোখের কোলে জলের ফোঁটা জেগে রইল। এসব কথা বলছো কেন, ছি? স্ত্রীর হাত হাতে নিলেন ডাক্তার। তুমি পৃথিবীতে না থাকলে নিজের থাকার কথা ভাবতেই পারি না গো। আমার কোনো কথায় এসব ভাবনা তোমার মনে এসেছে? কথা না বলে চোখ বন্ধ করে মাথা নেড়ে না বললেন স্ত্রী। এইভাবে কিছুক্ষণ বসে থাকার পরেই আবার কাশিটা ফিরে এলো। তার দমক সামলাতে বেশ কষ্ট হলো ডাক্তারের। স্ত্রী তার দিকে সতর্ক চোখে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, ইস, এমন কাশি কাশছো কেন তুমি? ঠান্ডা লাগাওনি তো? ও কিছু না, ডাক্তার বললেন।
কাশির ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। কিন্তু তোমার হাত তো বেশ গরম। থার্মোমিটারটা এনে দেখব? আরে এমন কিছু টেম্পারেচার নয়। তারপর দরজার দিকে তাকিয়ে বললেন, এখনো চা দিচ্ছে না কেন? তুমি মুখ ধুয়ে নাও, আমি চা দিতে বলি। ডাক্তার সন্তর্পণে সোজা হয়ে দাঁড়ালেন। চা খাওয়া শেষ হতেই স্বামীকে কিছু না বলে টেবিলে রাখা মোবাইল ফোন তুলে নিলেন। ডাক্তার তাকালেন। স্ত্রী ঠোঁটে আঙুল চেপে ইশারা করলেন কথা না বলতে। তারপরে তার গলার স্বর একটু বদলে গেল। হ্যাঁ, গুড মর্নিং, আপনি ভালো আছেন? জবাব শুনে স্বামীর দিকে তাকিয়ে একবার স্ত্রী বললেন, এত সকালে ফোন করে আপনার একটু অসুবিধে করলাম নিশ্চয়ই। না না, অনেক ধন্যবাদ। থেমে থেমে ওপাশের কথা শুনে কথা বলছিলেন স্ত্রী। আমি এখন একদম ভালো আছি। ভগবান আছেন কিনা তা আমি জানি না, কিন্তু আপনি আমার জীবন ফিরিয়ে দিয়েছেন। হ্যাঁ, আজকাল ওই যে ভয়ঙ্কর অসুখটা এসেছে, তার সিমটম কি বলুন তো? না না, কাগজে যা পড়েছি তাতে তো জেনেছি যে এটা সাধারণ অসুখ নাও হতে পারে। ওপাশের কথা শোনার পর স্ত্রী স্বামীর দিকে তাকালেন। ডাক্তার সোমের সঙ্গে কথা বলছি, উনি জিজ্ঞাসা করলেন, তোমার গলায় কি ব্যথা আছে? ডাক্তার নিঃশব্দে মাথা নেড়ে হ্যাঁ বললেন। উত্তরটা জানিয়ে দিলেন ভদ্রমহিলা। ওদিকের কথা শোনার পর ধন্যবাদ জানিয়ে মোবাইল বন্ধ করে টেবিলে রেখে হাত জোড় করে কপালে ঠেকিয়ে চোখ বন্ধ করলেন স্ত্রী। তারপর বললেন, ডাক্তার সোম বললেন আজকের দিনটা সাধারণ জ্বর কাশির ওষুধ খেয়ে দেখতে। কালকেও যদি উপসর্গ না কমে যায় তাহলে টেস্ট করাতে নিয়ে যেতে হবে। আমি তোমার ভাইরা ভাইকে বলছি গাড়িটা নিয়ে আসতে। আরে, আগে কালকের দিনটা আসতে দাও। কয়েকবার গার্গল করলে আর কাশির ওষুধ খেলে কোনো সমস্যা থাকবে না, বললেন ডাক্তার। স্ত্রীর রক্তচাপ বেড়ে যাচ্ছিল। দুপুরে যখন ডাক্তার স্নান করতে বাথরুমে ঢুকেছেন তখন গায়ের উত্তাপ অনেক কমে গিয়েছিল। এটা যে ওষুধ খাওয়ার কল্যাণে তাতে কোনো সন্দেহ ছিল না স্ত্রীর। তিনি ভগ্নিপতিকে ফোন করলেন। ভগ্নিপতি খুব সমীহ করে কথা বলে তার সঙ্গে। বলুন দিদি, আপনার শরীর ভালো আছে তো? হ্যাঁ ভাই। আচ্ছা, এই করোনা ভাইরাসে যারা আক্রান্ত হচ্ছে তাদের অসুখটা কিভাবে পরীক্ষা করা হয়? চিকিৎসার ধরনটা কি তা তোমার জানা আছে? ডিটেলসে তো বলতে পারবো না। শরীরে রোগের লক্ষণ দেখা দিলে কয়েকটা হাসপাতালে পরীক্ষা করা হয়। পজিটিভ রেজাল্ট হলে হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়। তখন আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে দেয়া হয় না। কিন্তু চিকিৎসা কিভাবে হচ্ছে? ওষুধ তো বেরোয়নি। হ্যাঁ, তা হয়নি। তবে রোগের লক্ষণ দেখে চালু ওষুধগুলো দিয়েই রোগের চিকিৎসা করা হয়। রোগমুক্ত হওয়ার পর তাকে বাড়িতে অন্তত 14 দিন সম্পূর্ণ আলাদা হয়ে থাকতে হবে। যদি রোগী মারা যান? গলা কেঁপে গেল স্ত্রীর। আমি যা শুনেছি আত্মীয়দের মৃতদেহ দেখতে দেওয়া হয় না। হাসপাতাল থেকে দাহ করার জন্য একটা বিশেষ জায়গায় নিয়ে গিয়ে ওরাই শেষ কাজটা করে দেয়। বাড়ির লোক দেখতেই পায় না। আচ্ছা, এইসব কথা আপনি কেন জিজ্ঞাসা করছেন? পরিচিত কেউ কি ভর্তি হয়েছেন? বোনের স্বামী এবার কৌতূহল দেখালো। অবশ্য আমি যা বললাম তার সবই শোনা কথা। তা হোক, কিছু তো জানতে পারলাম, ডাক্তারের স্ত্রী বললেন। আচ্ছা, আমি এখন রাখি। ফোন রেখে দিতেই ডাক্তার বললেন, খুব সমস্যায় পড়েছে বলে মনে হচ্ছে। ঠোঁট কামড়ালেন স্ত্রী। চোখ উপচে জল বেরিয়ে এলো। ডাক্তার জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বলো তো? আচ্ছা, তুমি কি সন্দেহ করছো আমারও করোনা হয়েছে? মুখে হাত চাপা দিয়েও সশব্দে কেঁদে উঠলেন মহিলা। তারপর স্বামীর দিকে হাত বাড়ালেন। মাথা নাড়লেন ডাক্তার। না, আমি যদি করোনায় আক্রান্ত হয়েই থাকি তাহলে আমাকে স্পর্শ করা তোমার উচিত নয়। যদি আক্রান্ত হয়ে থাকো তাহলে আমার শরীরেও ওই অসুখটা এসে গিয়েছে, আর চিন্তা করে লাভ নেই, স্ত্রী বললেন। ডাক্তার কয়েক পা হেঁটে থার্মোমিটার বের করে মুখে নিলেন, দিয়ে চোখ বন্ধ করলেন। তারপর থার্মোমিটার চোখের সামনে ধরলেন। স্ত্রী জিজ্ঞাসা করলেন, জ্বর কত? ডাক্তার বললেন, তোমার আর চিন্তা করার প্রয়োজন নেই। তার মানে? জ্বর এখন নেই বললেই হয়, দেখবে। একটু ভাবলেন স্ত্রী। স্বামীকে বিশ্বাস করাই উচিত, কিন্তু এই মানুষটা তো সব সময় তাকে দুশ্চিন্তা থেকে দূরে সরিয়ে রাখতে চায়। স্ত্রী হাত বাড়িয়ে থার্মোমিটার নিয়ে চোখের সামনে ধরলেন। 98.8। তার মুখে হাসি ফুটল। থার্মোমিটার ফেরত দিয়ে কয়েক সেকেন্ড চোখ বন্ধ করলেন। এবার কোন ঠাকুরকে ধন্যবাদ জানাচ্ছ?
খাপের ভেতর থার্মোমিটার ঢুকিয়ে জিজ্ঞাসা করলেন স্বামী। বাঙালি মেয়েরা এককালে ৩৩ কোটি দেবদেবীর মধ্যে অন্তত ২৫টি দেবদেবীর নাম স্বচ্ছন্দে বলতে পারত। আজকের অল্প বয়সী মেয়েরা বোধহয় ১০টি দেবদেবীর নামের সঙ্গেও পরিচিত নয়। আমরা দু-দলের মাঝখানে দাঁড়িয়ে হাবুডুবু খাচ্ছি। বড় শ্বাস নিয়ে স্ত্রী বললেন, যাক বাবা, জ্বর যখন কমেছে তখন মনে হচ্ছে আমাদের বাড়িতে বিপদ আসেনি। চা খেতে খেতে কাগজ এলো। প্রথম ৩ দিন কাগজ না আসায় খুব বিরক্ত হয়েছিলেন ডাক্তার। স্ত্রী বললেন, ভেবে নাও দোল, স্বাধীনতা দিবস, মে দিবসের কথা। ওই সময় মেনে নিতে পারলে এখন পারছো না কেন? ডাক্তার বলেছিলেন, ওই সময় বাড়িতে আলো জ্বলে না, কল খুললে জল পড়ে না। তা যখন হয় না, তখন খবরের কাগজ বন্ধ হবে কেন? এটাও জল আলোর মতোই জরুরি প্রয়োজন। তর্ক করলেন না স্ত্রী। যতই জ্বর কমে যাক, শরীরটা তো খারাপ। খবরের কাগজ দিয়ে গেল কাজের মেয়ে। প্রথম পাতায় চোখ রেখেই ডাক্তার বলে উঠলেন, সর্বনাশ! কি হয়েছে? স্ত্রীর কপালে ভাঁজ। আমেরিকায় হু হু করে বাড়ছে, মানুষ মারা যাচ্ছে। ইটালি, ইংল্যান্ড, কেউ একটা সুবিধাজনক অবস্থায় নেই। ডাক্তার বললেন, আচ্ছা, আমেরিকা, রাশিয়া পৃথিবীর প্রথম শ্রেণীর দেশ, সঙ্গে আছে ইংল্যান্ড, ফ্রান্সও। ওরা তো দ্বিতীয় বা তৃতীয় বিশ্বের দেশের চেয়ে অনেক বেশি উন্নত, বেশি শক্তিশালী। তাহলে এই করোনা ভাইরাস ওদের দেশে এমন ভয়ঙ্কর হয়ে উঠল কি করে? তুলনায় যেসব দুর্বল দেশ পৃথিবীতে রয়েছে, সেখানেই করোনা ভাইরাস সক্রিয় হয়নি, তাই না? প্রশ্ন করলেন স্ত্রী। আমি জানি না, ভারতবর্ষ ওদের তুলনায় দুর্বল দেশ, কিন্তু এখনো করোনার প্রভাব ওদের তুলনায় আমাদের এখানে বেশি পড়েনি। পড়েনি বলেই বাঁচোয়া, তবে কতদিন স্বস্তি থাকবে বলা যাচ্ছে না। ডাক্তারের কথা শেষ হতেই তার মোবাইল বেজে উঠল। তিনি যন্ত্রটা চালু করে সাড়া দিতেই ক্লাবের কমল রায়ের গলা শুনতে পেলেন। কমল রায় বলছি। ডাক্তার বললেন, বলুন। খুব বিপদে পড়েছি দাদা, একটু সাহায্য চাই। কি হয়েছে? আমার মেয়ের শ্বশুরবাড়ি পাটনায়। ইদানিং জামাইয়ের সঙ্গে ওর একটু গোলমাল হতো। আমার কাছে চলে আসতে চাইতো। আমি বোঝাতাম, এই লকডাউন উঠে গেলেই চলে আসিস। কিন্তু কাল সকালে ওদের আবার ঝগড়া হয়। তারপর সোজা থানায় চলে যায় মেয়ে। কমল রায় থামে। সে কি? বলেই ডাক্তারের মনে হলো এটা কমল রায়ের একদম পারিবারিক ব্যাপার। তাকে কেন বলছে? কিন্তু থানায় গিয়ে বলে ওর মা খুব অসুস্থ, বাঁচার আশা কম, তাকে দেখতে কলকাতায় যাওয়া খুব দরকার। পুলিশ ওকে একটা পাস দেয়। সেই পাস নিয়ে সে একাই চলে আসছে কলকাতায়। আজ দুপুরের পর পৌঁছে যাবে। কিন্তু পাড়ার ছেলেরা তো ওকে বাড়িতে ঢুকতে দেবে না। খুব করুণ গলায় বলল কমল রায়। ওরা জেনেছে আপনার মেয়ে আসছে? হ্যাঁ, আমার স্ত্রী কথাটা পাশের ফ্ল্যাটের মহিলাকে বলেছিল। সেই মহিলাই প্রচার করেছে। কমল রায় বলল। আপনি আমার কাছে কি চাইছেন? ডাক্তার জিজ্ঞাসা করলেন। আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ আছে, বুঝতেই পারছেন। অভিমান করে চলে আসছে। ওকে আসা মাত্র বেলেঘাটার আইডি হসপিটালে অথবা যেখানে করোনা পরীক্ষা করা হয় সেখানে নিয়ে গিয়ে টেস্ট করিয়ে ওর যে ওসব হয়নি তার সার্টিফিকেট পেতে আপনাকে সাহায্য করতেই হবে। কমল রায় বলল। কিন্তু আমি তো অনেকদিন প্র্যাকটিস ছেড়ে দিয়েছি। যে হাসপাতালের কথা বললেন সেখানে আমার কোনো পরিচিতও নেই। বুঝতেই পারছি না কিভাবে সাহায্য করব। চিন্তিত গলায় বললেন ডাক্তার। না দাদা, প্লিজ, আপনি ডাক্তার, আমার এই বিপদে যদি সাহায্য না করেন আমি কার কাছে যাব? কিন্তু আপনি থাকেন কোথায়? কমল রায় যে জায়গার কথা বলল তা অন্তত ৩ কিলোমিটার দূরে। কমল রায় বলল, আপনাকে আমি বাড়ি থেকে তুলে নিয়ে যাব, আবার বাড়িতেই নামিয়ে দিয়ে আসব। যাওয়ার আগে ফোন করে নেব যাতে আপনি তৈরি হয়ে থাকতে পারেন। স্ত্রীকে বললেন ব্যাপারটা। স্ত্রী বললেন, ভালোই হলো। তার মানে? আমিও তোমার সঙ্গে যাব। শরীর খারাপ লাগছে, জ্বর কাশি আসছে। তোমার কোভিড টেস্ট এই সুযোগে করিয়ে নিতে পারবো। তুমি আবার না বলো না। স্ত্রী বেশ জোরের সঙ্গে বললেন। হেসে ফেললেন ডাক্তার। ছেলেবেলায় মায়ের মুখে মাঝে মাঝে কবিতার লাইন শুনতে পেতাম, তার একটা মনে পড়ল। আমিও শুনি, বলো। স্ত্রী তাকালেন। নগর পুরিলে কি দেবালয় এড়ায়? তার মানে? আমার টেস্ট করলেই ওরা তোমাকে টেস্ট করবেন, কারণ আমরা একই বাড়িতে একই ঘরে একসঙ্গে থাকি। ডাক্তার বললেন।
তাহলে তো কাজের লোকদেরও টেস্ট করাতে হয়। হবে, যদি আমরা আক্রান্ত হই। আশ্চর্য ব্যাপার, আমরা আক্রান্ত হব কি করে? 24 ঘন্টা আমরা এই ঘরগুলো আর ছাদের বাইরে কোথাও যাইনি। ভাইরাস কি ভেসে ভেসে আমাদের শরীরে এসে ঢুকবে? অসম্ভব। কিছুই হয়নি আমাদের। চলো, গিয়ে দেখবে আমি যা বলছি তাই ঠিক হবে, স্ত্রী দৃঢ় গলায় বললেন। দুপুরের খাওয়া শেষ হতেই কমল রায়ের ফোন এলো। দাদা, অনেকক্ষণ চেষ্টা করে আপনার লাইন পেলাম। আপনি লাঞ্চ করে নিয়েছেন তো? হ্যাঁ। তাহলে আপনার বাড়ির ঠিকানাটা আর ল্যান্ডমার্কটা যদি দয়া করে বলেন। ডাক্তার সেটা বললে কমল রায় বলল, ও, বেশি সময় লাগবে না। আমরা 20 মিনিট 25 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। আপনি যদি অনুগ্রহ করে ওইখানে এসে অপেক্ষা করেন তাহলে খুব ভালো হয়। লাইন কেটে দিল কমল রায়। লাঠি নিয়ে মিনিট চারেক হাঁটতে পারেন স্ত্রী। এক হাতে লাঠি, অন্য হাতে স্বামীর হাত আঁকড়ে ধরে নিচে নেমে এলেন তিনি। শুনশান রাস্তার দিকে তাকিয়ে বুক ভরে বাতাস নিয়ে বললেন, ওহ, কতদিন পরে এখানে এলাম। কষ্ট হচ্ছে না তো? ডাক্তার নরম গলায় জিজ্ঞাসা করলেন। থেমে থেমে জিরিয়ে নিয়ে চললে আর কষ্ট হয় না। বেশিক্ষণ দাঁড়াতে হলো না। গাড়ির পিছনের আসন থেকে বেরিয়ে এসে হাত জোড় করল কমল রায়। একটু দেরি হলো, থানা থেকে অনুমতি নিয়ে আসতে হলো তো। নমস্কার বৌদি, ভালো আছেন তো? এখন কি আর ভালো থাকার সময়? ম্লান গলায় বললেন স্ত্রী। ডাক্তার বললেন, আপনার প্রস্তাব পেয়ে ভাবলাম আমাদের টেস্টও করিয়ে নেই, দুশ্চিন্তা কমবে। কমল রায় ড্রাইভারের পাশে, ওরা পিছনে মেয়েটির সঙ্গে। মেয়েটি বেশ সুশ্রী, হাত তুলে নমস্কার করল। বলল, কি বিপাকে পড়েছি বলুন তো? ডাক্তার কথা বললেন না। এটা এমন বিপদ যা একতরফা নয়। কমল রায় ভাগ্যবান। হাসপাতালে পৌঁছানোর 5 মিনিটের মধ্যেই ডাক্তারের অত্যন্ত পরিচিত একজনকে পাওয়া গেল, যিনি করোনা পরীক্ষার দায়িত্বে আছেন। সব শুনে তিনি সাহায্য করায় বিকেলের মধ্যে 4 জনের পরীক্ষা হয়ে গেল। রিপোর্ট পাওয়া যাবে পরের দিন। ডাক্তার এবং তার স্ত্রীর করোনা পরীক্ষার দক্ষিণা কমল রায় কিছুতেই তাদের দিতে দিল না। বলল, আমার অনুরোধে আপনারা এখানে এসেছেন, তাই ওটা আমিই দেব। বাড়ির সামনে ওদের নামিয়ে দিয়ে কমল রায় মেয়েকে নিয়ে চলে গেলে স্ত্রী বললেন, এ কি, দেখো ওরা ফুটবল খেলছে। ডাক্তার দেখলেন 6-7টি 8-10 বছরের বাচ্চা রাবারের বল নিয়ে এই গলির মধ্যে ফুটবল খেলছে। চিৎকার করে কথা বলছে, গোল দিয়ে চিৎকার করছে। ওদের দেখে মনেই হচ্ছে না এখন করোনার আতঙ্কে দেশ কাঁপছে। বল এদিকে গড়িয়ে এসেছিল, সেটা ফেরত নিতে যে ছেলেটি দৌড়ে এলো তাকে কাছে ডাকলেন ডাক্তার। হ্যাঁ বাবা, তোমরা খেলছো কেন? এটা তো ঠিক সময় নয়। না না, ছেলেটা মাথা নাড়ল। সবাই বলছে 10 বছর যাদের বয়স হয়নি ওদের এই অসুখ হয় না। বল কুড়িয়ে নিয়ে ছেলেটি চলে গেল। কি কাণ্ড! ওইটুকু ছেলেকে কথা বোঝালো কারা? স্ত্রী বললেন, চলো। প্রবল উৎকণ্ঠায় দিনটা যেন কাটতেই চাইছিল না। দুপুরের পর বাড়ি ফিরে এসে ডাক্তারের গলার ব্যথা আরো একটু বেড়ে গেল। সঙ্গে সঙ্গে কাশিও। কাশির সিরাপ ছাড়াও হালকা গরম জল খাচ্ছিলেন ডাক্তার, কিন্তু উপকার পাওয়া যাচ্ছিল অল্প সময়ের জন্য। সন্ধ্যের পর স্ত্রীর চোখ দিয়ে জল পড়া আরম্ভ হলো। আয়না নিজের চোখ দেখে তিনি বললেন, এই বুড়ো বয়সে দেখছি চোখ উঠল। ডাক্তার কাছে এসে বললেন, দেখি এদিকে তাকাও। স্ত্রী তাকালেন। ডাক্তার দেখলেন স্ত্রীর চোখ বেশ ফুলে গেছে, সাদা অংশ লালচে হয়ে জল বেরিয়ে আসছে। ওষুধের বাক্সটা খুলে হাতড়াতে হাতড়াতে টিউবটা পেলেন। এখনো 2 মাস আয়ু রয়েছে, তারপর আর ব্যবহার করা যাবে না। খুব যত্ন করে স্ত্রীর চোখে মলম লাগিয়ে দিয়ে বললেন, এসো, চুপচাপ শুয়ে থাকো, কিছুক্ষণ পরে কষ্টটা কমে যাবে। তারপর কেচে রাখা ছোট্ট তোয়ালে এনে স্ত্রীর হাতে দিয়ে বললেন, চোখে দেবে না, গালের ওপর জল গড়িয়ে এলে তোয়ালেটা সেখানে চাপ দিয়ে তুলে নেবে, মুছবে না। স্ত্রী হাসলেন। যাক বাবা। কি হলো? আমার করোনা হয়নি নিশ্চয়ই? করোনা হলে জ্বর, কাশি আর গলায় ব্যথা হয়। আমার তো শুধু চোখ দিয়ে জল গড়াচ্ছে, তাই না? ডাক্তার ভাবলেন, চোখের সঙ্গে নাক ঠোঁটের দূরত্ব আর কতটুকু? ভাইরাস যদি মুখে পৌঁছতে পারে তাহলে চোখে কেন পারবে না? তাছাড়া যদি উল্টোটা হয়, যদি চোখ থেকে মুখে নামে?
এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস অবগুণ্ঠন এর ৪র্থ পর্ব। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। উপন্যাসটির পরবর্তী পর্ব আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে হলে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।